আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে সশস্ত্র বাহিনী সবসময় ছিল সবচেয়ে বড় ক্রীড়নক। ২০২৪ সালেও তার প্রমাণ পাওয়া গেছে। এবং এই ক্রীড়নকগিরি যে করে তা নির্বাচিত কিংবা অনির্বাচিত যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, তারা তাদের রাজনৈতিক সক্ষমতা ক্ষমতা বজায় রাখে, যেমনটি পাকিস্তানে ঘটে। ইমরান খানের সরকারকে ফেলে দেওয়ার ঘটনা তো আমরা জানি। আর বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাতে ২০২৪ সালে সেনাবাহিনী কি করেছে সেটা আমরা জানি। ক্ষমতায় যেতে হলেও সেনাবাহিনীকে দরকার হয়, ক্ষমতায় থাকতে হলে সশস্ত্র বাহিনীকে দরকার হয়, আর সরকার ফেলতে তো আবশ্যকীয়ভাবে তাদের অংশগ্রহণ থাকতে হয়। সেক্ষেত্রে ২০২৪ সালে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিদেশিদের হয়ে বাংলাদেশে ভাড়া খেটেছে বলা যায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সেটিকে প্রমাণ করে দিয়েছেন। কিন্তু তার বাইরেও ক্ষমতার বদল ঘটিয়ে সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা কত কি পরিমাণ টাকা বানিয়েছেন সে বিষয়ে আমরা কি খুব বেশি জানি? সম্প্রতি নৌবাহিনী প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দুর্নীতি দমন কমিশনে না গেলে এসব বিষয় তো মানুষের অজানা থেকে যেত। এবং গত ইউনূস সরকারের পুরো সময়টা জুড়ে সেনাবাহিনী বা নৌবাহিনী বিমান বাহিনী যে পরিমাণ ব্যবসা করেছে সেগুলো তো বাদই দিচ্ছি। প্রতিটি অস্ত্রের অর্ডারে বাংলাদেশ $3 বিলিয়ন অস্ত্র কিনেছে। এত অস্ত্র দিয়ে বাংলাদেশ কি করবে এবং সেই অস্ত্র এখন কাদের হাতে গেছে? আজকের বিষয়টি আসলে একটু স্পর্শকাতর। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো বিমান বাহিনীতে কিছু একটা ঘটছে এবং হঠাৎ করে জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রধান হয়ে বিমান বাহিনী নিয়ে কথা বলছেন এবং বিমান বাহিনীর ভিতরে যেসব কাণ্ড ঘটছে সেসব বিষয়ে আলোকপাত করব। বাংলাদেশ বিমান বাহিনীর ভেতর থেকে যে খবর আসছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে পাকিস্তানের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন তেহরিকে তালেবান বা টিটিপির সাথে সম্পর্ক রাখার সন্দেহে বিমান বাহিনীর কয়েকজন সদস্যকে চুপচাপ তুলে নেওয়া হয়েছে। কোনো ঘোষণা নেই, কোনো সংবাদ সম্মেলন নেই, কিন্তু বাহিনীর ভেতরে যা ঘটছে আপনি যদি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কিছু একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে। হঠাৎ করেই সব সদস্যদের ছুটি বাতিল, নির্দিষ্ট পর্যায়ের কর্মকর্তাদের মোবাইল ফোন নিয়ন্ত্রণে নেওয়া, হালনাগাদ সদস্য তালিকা দ্রুত সদর দপ্তরে পাঠানোর কঠোর নির্দেশনা, সবকিছু কেমন ফেঁসি। যারা বাহিনীর গতিবিধি জানেন তারা বলছেন এ ধরনের পদক্ষেপ এর আগে কখনো দেখা যায়নি। এটি কোনো রুটিন মহড়া নয়, এটি আসলে পুরো বাহিনীকে একটা নিয়ন্ত্রিত খাঁচার মধ্যে ঢুকিয়ে দেওয়া, যাতে ভেতর থেকে আর কোনো তথ্য বাইরে না যায়। কিন্তু তথ্যগুলো তো বাইরে এসেছে। আটক বিমান বাহিনীর সদস্যদের পরিচয় এবং তদন্তের বিস্তারিত কোনোভাবে বাইরে চলে গেছে এবং সেই তথ্য টিটিপির হাতেও পৌঁছে গেছে। ২০২৪ সালে ক্ষমতা দখলের পর পাকিস্তানের সঙ্গে ইউনূস সরকারের যে দহরম মহরম, সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর ভিতরে যে আদান প্রদান লেনদেন, চট্টগ্রামে কার্গো আসা, চট্টগ্রামে কার্গো কোনো তদন্ত ছাড়া তল্লাশি ছাড়া খালাস হয়ে যাওয়া, পপি সিড ধরা পড়া, অনেক গল্প এখানে রয়েছে। সবকিছু সংযুক্ত, কানেক্টেড। এবং এই যে টিটিপি, এই টিটিপি সহ আরো যে সব সংগঠন আছে তাদের অনলাইন তৎপরতা হঠাৎ করে বেড়ে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি। তার বার্তায় আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে থাকা সমর্থকদের সজাগ থাকতে বলা হচ্ছে এবং পরিস্থিতি কাজে লাগানোর ইঙ্গিত দিচ্ছে। গোয়েন্দারা এটাকে সাইকোলজিক্যাল অপারেশন হিসেবে দেখছেন, বাহিনীর ভেতরে ভয় আর বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার সুচিন্তিত কৌশল হিসেবেও কেউ কেউ বর্ণনা করছেন। এর মধ্যে আরেকটা উদ্বেগজনক তথ্য এসেছে। বিভিন্ন ইউনিট থেকে খবর পাওয়া যাচ্ছে যে একাধিক সদস্য হঠাৎ করেই নিজের দায়িত্বস্থল ছেড়ে গায়েব হয়ে গেছেন। কারো কারো ব্যাপারে শোনা যাচ্ছে দেশ ছেড়েছেন, তবে তা নিশ্চিত নয়। এই অনুপস্থিতি নিছক কাকতালীয় কিনা, নাকি ভেতরের নেটওয়ার্কের কেউ কেউ আটকের আগেই পালাতে সক্ষম হয়েছে, এই প্রশ্নের জবাব এখন কর্তৃপক্ষ দিচ্ছে না। এখন এই বিষয়টিকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই, কারণ ঠিক একই সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ন্যাশনাল ডিফেন্স কলেজের এক অনুষ্ঠানের বক্তৃতায় দাবি করলেন যে কক্সবাজার বা চট্টগ্রাম অঞ্চলে যদি বিমান বাহিনীর শক্তিশালী অবস্থান থাকতো তাহলে রোহিঙ্গা সংকট নাকি সৃষ্টি হতে পারত না। কি হইলে কি হইতো এটা তিনি এখন বলছেন, কারণ বিমান বাহিনীর ভেতরে এমন সব ঘটনা ঘটছে। তিনি বললেন, দীর্ঘদিন মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা হয়নি, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা সক্ষমতা না থাকার কারণেই এই সংকট।
শুনতে দেশপ্রেমিক সেনাপ্রধানের যৌক্তিক বক্তব্য মনে হতে পারে, কিন্তু ভেতরে যখন জঙ্গি আস্তানা, তখন যুদ্ধ বিমানের জন্য এই হাহাকারের মানে কি? যে বিমান বাহিনীর সদস্যরা টিটিপির মতো ভয়ঙ্কর জঙ্গিদের সাথে যোগাযোগ রাখছেন বলে সন্দেহ করা হচ্ছে এবং পুরো বিমান বাহিনীর ভেতর তোলপাড় হয়ে যাচ্ছে, সেই বাহিনীর হাতে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট তুলে দেওয়া মানে কি জঙ্গিদের হাতে যুদ্ধ বিমান তুলে দেওয়া নয়? এবং সেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে, এটাই তো তাদের উদ্দেশ্য নাকি? এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার আরেকটা কারণ নেই, এই জন্য যে বাংলাদেশের মাটিতে জঙ্গি নেটওয়ার্ক ইতিমধ্যে শেকড় গেড়ে বসেছে এবং এই শেকড় এখন সামরিক বাহিনীর দেয়াল ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়েছে। 2016 সালে হোলি আর্টিজানের হামলার পর থেকে বিশ্লেষকরা বারবার বলে আসছেন, এই হামলাগুলোর ধরন দেখলে স্পষ্ট যে এর পেছনে সামরিক কায়দায় প্রশিক্ষিত মানুষের হাত আছে। সেই সন্দেহ এখন আর প্রমাণের অপেক্ষায় নাই। ঢাকার রূপনগরে আপনাদের মনে থাকার কথা, বিবিসি রিপোর্টে আমরা দেখেছিলাম, এই আকবর হোসেন বিবিসি রিপোর্ট করেছিলেন। তখন আকবর হোসেন, যিনি কিছুদিন ইউনূস সরকারের আমলে লন্ডনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সম্প্রতি তিনি চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে ফেরত গেছেন, তার রিপোর্টে আমরা জেনেছিলাম যে রূপনগরে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জাহিদুল ইসলাম, যিনি বাংলাদেশের মিলিটারি একাডেমির 43 লং কোর্স থেকে 2000 সালে কমিশন লাভ করেছিলেন। আপনারা সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত একাধিক জঙ্গি এখন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন বলে জানেন এবং 2024 সালের জুলাই সন্ত্রাসীদের সঙ্গে মিলে আওয়ামী লীগ সরকার পতনে তারা 7.62 স্নাইপার রাইফেল সহ কিশোর গ্যাংদের অস্ত্র প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়েছিল। মেজর হাসিনুর রহমানের নাম তো এখন প্রকাশ্যে আমরা জানি। এসব কি নিছক কাকতাল? এই জঙ্গিরা তারেক রহমানের সরকারকে ছেড়ে দেবে মনে করছেন? ইউনূস সরকার ক্ষমতায় বসার পর তারেক রহমান যেমন সকল মামলা থেকে খালাস পেয়েছেন, দেশে ফিরে গেছেন, তেমনি বাংলাদেশের কারাগারগুলোতে যেসব রহমানী সহ, জসিমউদ্দিন রহমানী সহ, হোলি আর্টিজানের আরো যেসব জঙ্গিরা ছিল সবাইকে মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোনো জঙ্গি নাই বলে বলা হচ্ছে। হঠাৎ করে বিমান বাহিনীর ভেতরে এরকম জঙ্গি ধরা পড়া, আপনার কি মনে হয় না সরকারের কোথাও না কোথাও কেউ একটা চাবি অন করেছে বা একটা সুইচ অন করেছে? তার কারণে এইসব জঙ্গিদের, এখন জঙ্গিদের নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, জঙ্গিদের ধরার চেষ্টা হচ্ছে। জঙ্গিবাদ গবেষকগণ দীর্ঘদিন ধরে বলেছেন যে একজন সাধারণ নাগরিক জঙ্গি হলে যতটা বিপদ, একজন সামরিক কর্মকর্তা জঙ্গি হলে সেই বিপদ অনেক গুণ বেশি। কারণ সে শুধু প্রশিক্ষিত নয়, সে অস্ত্র সংগ্রহ করতে জানে, অপারেশন পরিকল্পনা করতে জানে এবং একটি সংগঠনকে আইকনিক মর্যাদা দিতে পারে। 2024 সালে আপনারা দেখেছেন, প্রমাণ পেয়েছেন। এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তখন তিনি নিরাপত্তা বিশ্লেষক ছিলেন, তারপরে তিনি হয়েছেন উপদেষ্টা, এর আগে নির্বাচন কমিশনার। তিনিও বলেছিলেন যে এইসব ঘটনাকে টেস্ট কেস হিসাবে গভীরভাবে খতিয়ে দেখতে নাকি হবে। সেনাবাহিনীর ভেতরে বঞ্চনার ক্ষোভ নাকি জঙ্গি আদর্শের টান তাদের এই পথে নিয়ে গেছে, সেটা জানা দরকার বলে তিনি মনে করেছিলেন। তিনিই কিন্তু 7.62 রাইফেলের গল্প আমাদেরকে শুনিয়েছিলেন এবং তার জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়েও দেওয়া হয়েছিল। আর তিনি সব প্রশ্ন তুলেছেন, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার বদলে সরকার ব্যস্ত ছিল বা ইউনূস সরকার ব্যস্ত ছিল অন্য হিসেব নিকাশে, পাকিস্তানের সঙ্গে নতুন প্রেমে। আপনারা জানেন যে বাংলাদেশে নতুন নতুন জঙ্গি সংগঠন কাজ করছে। এর মধ্যে সামরিক বাহিনী সংশ্লিষ্ট জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার কথা আমরা জানি। এই নতুন জঙ্গি সংগঠন মাত্র কয়েক বছরের মধ্যে এমন একটা কাঠামো দাঁড় করিয়েছিল যা দেখে রীতিমতো মাথা ঘোরে। 55 জন তরুণকে তারা ঘর ছাড়িয়েছে সেই সময় হিজরতের নামে। সেই 55 জনের একজনকেও এখনো পাওয়া যায়নি। অনেকে পাকিস্তানে গিয়ে নিহত হয়েছেন বলে জানা যায়। র্যাবের কমান্ডার সে সময়ে খন্দকার আল মঈন স্বীকার করেছিলেন যে তারা কোথায় আছে সেটা নিশ্চিত নয়। পার্বত্য চট্টগ্রামের গহীন বনে আছে নাকি পরিচয় বদল করে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, পাকিস্তানে চলে গেছে প্রশিক্ষণের জন্য, আফগানিস্তানে গেছে, কোথায় গেছে তারা? এই তরুণরা পর্যটনের ছদ্মবেশে বিভিন্ন জায়গায় যেত। আপনারা জানেন যে 2024 সালে ক্ষমতা দখলের পর পাকিস্তানে অসংখ্য এই ভিডিও বানানোর ওসিলায়, বিভিন্ন ভ্রমণের ওসিলায় বিভিন্ন সময়ে অসংখ্য তরুণ গিয়ে সেখানে প্রশিক্ষণ নিচ্ছে বলে আমরা খবর পেয়েছি। সো এভাবে দলে দলে শুধু বাংলাদেশের পাহাড় এলাকায় নয়, পাকিস্তান, আফগানিস্তান গিয়ে প্রশিক্ষণ নিচ্ছে এবং তারা বাংলাদেশে ফেরত আসছে, কারণ করাচির সঙ্গে এখন সরাসরি বিমান যোগাযোগ আছে। আপনি জানেন কিনা জানি না যে সেই
বিখ্যাত বা কুখ্যাত আল জাজিরা খ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়েরও বলেছেন যে বাংলাদেশে এই অবিলম্বে এই পাকিস্তান বা করাচির সাথে ফ্লাইট যোগাযোগ বা বিমান যোগাযোগ বন্ধ করা দরকার, কারণ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। জঙ্গিদের প্রশিক্ষণ এবং জঙ্গি তৎপরতায় পাকিস্তানের নাম সম্পৃক্ত হয়েছে এবং অনেক নাকি প্রমাণ তার কাছেও আছে। নিশ্চয়ই এই জঙ্গিদেরকে তারাই ক্ষমতায় এনেছে। এই জুলকারনাইন সায়েররাই আসলে বলেছে যে বাংলাদেশে নাকি শেখ হাসিনা জঙ্গি নাটক করেছিল। শেখ হাসিনার পুরো আমল জুড়ে জঙ্গিবাদের নাটক হয়েছে, হোলি আর্টিজান, ভুয়া, এসব গল্প তো আমরা শুনেছি। এই যে মানে যে সংগঠনের নাম বললাম একটু আগে, সেই সব সংগঠনের পেছনে যেসব কাঠামো কাজ করে তা দেখলে বোঝা যায় যে এটা স্বতঃস্ফূর্ত কোনো বিষয় নয়। সংগঠনের সুরা সদস্য থেকে সামরিক শাখার নেতা, অর্থ সমন্বয়ক থেকে হিজরত সমন্বয়ক, সবকিছু অত্যন্ত সেনাবাহিনীর মতো করে সুপরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে সাজানো। পটুয়াখালী এবং ভোলায় প্রাথমিক প্রশিক্ষণ, তারপর কুমিল্লায় সেফ হাউসে অবস্থান, এবং এরপর পার্বত্যাঞ্চলে চূড়ান্ত সশস্ত্র প্রশিক্ষণ। এই পুরো পাইপলাইন তৈরি করতে সময় লেগেছে, পরিশ্রম লেগেছে, প্রচুর অর্থ লেগেছে। আর সেই অর্থ এসেছে দেশের ভেতরে থাকা 3 ক্যাটাগরির দাতাদের কাছ থেকে, যারা প্রতি মাসে 1,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত জঙ্গিদের পাঠায়। পার্বত্য এলাকায় এই জঙ্গিদের আশ্রয়, প্রশিক্ষণ এবং অস্ত্র দিচ্ছে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট, প্রতি মাসে টাকা দিচ্ছে তাদেরকে। এবং এই যে AK-47, AK-22, AK-32 কেনার জন্য বিরাট বড় ফান্ডের ব্যবস্থা করেছে আমাদের সেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিগ ভুইয়া। তার AK-47 এর উৎস কিন্তু এসব জঙ্গি কানেকশন, এবং সে এই জঙ্গিদের নিয়েই সেনাবাহিনীর সাথে যুদ্ধ করবে বলেছিল। আপনাদের মনে আছে তাদের নাকি সশস্ত্র যুদ্ধের প্রস্তুতি ছিল 2024 সালে। যদি সেনাবাহিনী বাধা দিত তাহলে তারা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করত। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? জেনারেল ওয়াকার জবাবদিহিতার কথা বলছেন যে সংগঠনের জবাবদিহিতা নেই, সে সংগঠন নাকি কখনো এগোতে পারে না। একই সাথে বলছেন 1,000 কোটি টাকা বিনিয়োগ করলে ভবিষ্যতে 50,000 কোটি টাকার ক্ষতি এড়ানো সম্ভব। যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়, যুদ্ধ করার জন্য নয়, যুদ্ধ এড়ানোর জন্য। হয়তো তার কথাগুলো মিথ্যা নয়, কিন্তু জবাবদিহিতার কথা যখন বলছেন ভাই, তখন বিমান বাহিনীর ভেতরে এই যে টিটিপি বা তেহরিকে তালেবান পাকিস্তানের যে সম্ভাব্য নেটওয়ার্কের বিষয়ে আপনি কেন নীরব? কাজ করছেন কোনো এটা নিয়ে? শক্তিশালী প্রতিরক্ষার কথা বলছেন, কিন্তু ভেতরের শত্রুটা চিহ্নিত না করে বাইরের জন্য যুদ্ধ বিমান কেনার কথা বলছেন কোন যুক্তিতে? জ্বালানি নিরাপত্তা নিয়ে হয়তো আপনি সঠিক কথা বলেছেন, স্বাধীনতার 55 বছরও একটি মাত্র রিফাইনারি না হওয়া লজ্জার কথা, কিন্তু যে দেশের জঙ্গিরা পাহাড়ে ঘাঁটি গেড়েছে, বিমান বাহিনীতে ঢুকে পড়েছে, আপনার সেনাবাহিনীর এক্স অফিসাররা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, যাদেরকে দিয়ে আপনি ক্ষমতা দখল করলেন, সে দেশের জ্বালানি নিরাপত্তার আগে নিরাপত্তা বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, তাই নয়? আপনি পুরো ব্যাপারটা চিন্তা করেন একবার। বিমান বাহিনীতে টিটিপির সম্ভাব্য নেটওয়ার্ক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তাদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়া, পার্বত্য অঞ্চলে 55 জন তারও বেশি সশস্ত্র তরুণ নিখোঁজ, কুকি চীনের হাতে ভারী অস্ত্র, আর পাকিস্তান থেকে পপি বীজের চালান, অস্ত্রের চালান, এবং প্লেন ভরে ভরে জঙ্গিদের বাংলাদেশে আসা। এসব কিছু কি আলাদা আলাদা দুর্ঘটনা, নাকি এটা একই ঘটনা? এটা একটা দেশকে ভেতর থেকে একেবারে শেষ করে দেওয়ার পরিকল্পিত প্রক্রিয়া। 1971 সালে পাকিস্তান এই দেশটাকে একবার ধ্বংস করতে চেয়েছিল রাইফেল আর বেয়োনেট দিয়ে। এবার তারা করছে ধীরে ধীরে জঙ্গিবাদ, মাদক আর আদর্শিক অনুপ্রবেশের মিশেলে, আর তাদেরকে এই কাজে সাহায্য করছে দেশের ভেতরে থাকা তাদেরই। ছাত্র শিবিরকে গুপ্ত বলার তীব্র প্রতিবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশ এখন গুপ্ত নিয়ে উত্তাল। জাতীয়তাবাদী ছাত্রদল একটা চমৎকার সুন্দর কর্মসূচি দিয়েছে, এবং এটা খুবই মজার কর্মসূচি। তারা কিছুই করছে না, দেয়ালের মধ্যে গুপ্ত লিখছে। গুপ্ত কে তা বলছে না, গুপ্ত কারা তা বলছে না, কিন্তু চেতে যাচ্ছে ছাত্র শিবির। ঘটনাটা শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, চট্টগ্রামের একটা কলেজে, যেখানের মধ্যে দেয়াল লিখন ছিল যে ছাত্রলীগ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ। কথাটা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। তো সেখানে ছাত্র রাজনীতির ছাত্র কেটে দিয়ে ওইখানের মধ্যে গুপ্ত লিখে দিয়েছে ছাত্র দলের ছেলেরা, গুপ্ত রাজনীতি এবং ছাত্রলীগ নিষিদ্ধ ক্যাম্পাস। গুড। চেতে গেল ছাত্র শিবির। কেন? আমাদের দেয়াল লিখনের উপরে জাতীয়তাবাদী ছাত্র দল এসে কেন দেয়াল লিখনটা নষ্ট করেছে বা দেয়াল লিখনের উপর লিখেছে? ভাই, যদি ছাত্র রাজনীতি না থাকে ওইখানে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে, তাহলে তোমরা কারা?
তোমাদের দেয়াল লিখন হলো কেমনে এবং তোমরা চেতে গেলা কেন? এর কারণ হচ্ছে ছাত্র শিবির সে থাকবে, বাকি কেউ থাকতে পারবে না। সেটাই হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাস। এই ঘটনাটা দেশের বিভিন্ন জায়গায় তারা আগেও করেছিল, বুয়েটে তারা করে সাকসেসফুল হয়েছে, এবং বিভিন্ন জায়গায় 5 আগস্টের পরবর্তীতে যখন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেওয়া হলো, তার পরবর্তীতে তারা এই মুখোশ শুরু করেছে। প্রিয় দর্শক, শুরু করেছিলাম কেন তাদেরকে গুপ্ত বলা যাবে না। গুপ্ত বলা যাবে না এই কারণে, গুপ্ত রাজনীতি কিন্তু এত খারাপ রাজনীতি নয়। ছাত্র শিবির যে জিনিসটা করে সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি নয়। গুপ্ত রাজনীতি কোনটা? গুপ্ত রাজনীতি হচ্ছে কোনো একটা কারণে আপনার নিজের রাজনীতি করতে পারছেন না, আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যাবেন এবং সেখানে আপনার নিজের দলীয় কার্যক্রম চালাবেন। যে ঘটনাটা আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ঘটেছে। বাম রাজনীতিবিদ যারা ছিলেন তারা একটা সময়, বিশেষ করে পাকিস্তান আমলে যখন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া হলো, যারা শ্রমিক রাজনীতি করতেন, যারা বাম রাজনীতি করতেন, তারা তাদের সংগঠনগুলোকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে গেলেন এবং তারা আন্ডারগ্রাউন্ডে অপারেট করতেন। এটা হচ্ছে গুপ্ত রাজনীতি। গুপ্ত রাজনীতির থেকে অন্য যে রাজনীতি আমরা শিবিরের দিকে ইঙ্গিত করছি, সেটা আসলে গুপ্ত রাজনীতি নয়, সেটা হচ্ছে মুনাফিকের রাজনীতি। আমার কাছে তাই মনে হয় যে ছাত্রদলের লোকজনের উচিত মুনাফিকের মুক্ত রাজনীতি চাই বলে ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় প্রচারণা করা। মুনাফিক কারা? মুনাফিক হচ্ছে তারা যারা অন্যের সাথে মিশে যায়, তাদের খুব ক্লোজ দেখায়, তাদের খুব কাছের লোক দেখায় এবং যথাসময়ে বেইমানি করে। আমরা শিবিরের যে ঘটনাগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে মুনাফিকের রাজনীতি। এবং মূল মুশকিলটা হচ্ছে কেন এটাকে চ্যালেঞ্জ করা দরকার, এরা গোটা বাংলাদেশের রাজনীতিটাকে নষ্ট করে ফেলছে, নোংরা করে ফেলছে, অবিশ্বাস তৈরি করে ফেলেছে চারিদিকে। এটা হতে পারে না। আমি ছাত্র শিবিরকে তাদের নিজেদের রাজনীতি করার অধিকারের বিষয়ে আমি মনে করি যে তারা তাদের রাজনীতি করতে পারে। কারো পছন্দ হলে সেখানের মধ্যে যুগবে, কারো পছন্দ না হলে সেটাকে বিরুদ্ধে তারা কথা বলবে। কিন্তু এই যে বিভিন্ন ছাত্র সংগঠনের ভিতরে ঢুকে এবং অধিকাংশ ক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রী ব্যানার দিয়ে এরা যে রাজনীতিটা করছে, এটা এখন চ্যালেঞ্জ করার প্রয়োজন আছে। কারণ যে কথাটা বলছিলাম, রাজনীতিকে তারা একেবারে নীতির রাজা, যেটাকে বলা হতো নীতির রাজা থেকে রাজনীতি, এটাকে ধ্বংস করে এরা মুনাফিকের রাজনীতি শুরু করে দিচ্ছে। সুতরাং রাজনীতি রাখে নাই, মুনানীতি শুরু করে দিয়েছে বা মুনাফিকি নীতি শুরু করে দিয়েছে এরা। এটা শুধুমাত্র যে ছাত্রলীগের সাথে হয়েছে তা কিন্তু নয়। এরা কিভাবে এই জিনিসগুলো ডিস্টার্ব করে আপনারা দেখেন। এই যে বহুল আলোচিত বুয়েটের আবরার হত্যা যে ঘটনাটা ঘটেছিল, আমরা সকলেই জানতাম যে ছাত্রলীগ এটার সাথে জড়িত, এইটার জন্য ছাত্রলীগকে ভুগতে হয়েছে। 20 জনের মতো লোককে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তখন, এবং এটার বিচার হয়েছে, এবং তারপরও সারা বাংলাদেশের লোকজন ধিক্কারে ফেটে পড়েছে। 5 আগস্টের পর আমরা কি দেখলাম? বহুল আলোচিত এই আবরার হত্যা মামলার মূল যে আসামি, তাকে 5 আগস্ট ছেড়ে দেওয়া হয়েছে কারাগার থেকে। এদের উকিল কে ছিল? শিশির মনির। শিশির মনিরকে ছাত্র শিবিরের এককালীন সময়ের সভাপতি, খুব সম্ভবত কেন্দ্রীয় সভাপতি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং জামাতের নেতা, সুনামগঞ্জ থেকে এবার তিনি নির্বাচন করেছিলেন, জামাতের নেতা হিসেবে প্রতিষ্ঠিত। এই আইনজীবী কিন্তু এদের পক্ষে দাঁড়িয়ে ফাইট করেছিলেন এবং 5 আগস্টের সময় এদেরকে ছেড়ে দেওয়া হলো। 5 আগস্টে এদের মূল আসামি চলে গেল। এবং শুধু তাই নয়, ইউনূস সরকার এটাকে গোপন রাখলো। বেশ কয়েক মাস যখন আসামিকে আদালতে হাজির করা হয় না, একটা সময় যখন হই হই রই রই শুরু হলো, আদালতে প্রশ্ন ওঠা শুরু হলো, তখন ইউনূস সরকারের পিপি সাহেব মিনমিন করে বললেন, হ্যাঁ তো 5 আগস্ট পালায় গেছে আর কি। প্রশ্ন হচ্ছে তাহলে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে বাংলাদেশের যত ধরনের সন্ত্রাস হয়, যত ধরনের কুকাণ্ড ঘটে থাকে, এগুলো এইসব মুনাফিকরা করে থাকে, যাদের সাথে শিবিরের সংশ্লিষ্টতা শুধু এইবারই প্রমাণিত হয়েছে তা কিন্তু না। অসংখ্য কাহিনীতে আপনারা দেখবেন যে ঘটনাগুলো, অনেক ধরনের সন্দেহজনক ঘটনা তৈরি হয়েছে এবং এগুলোর জন্য তারা দায়ী। আপনি 5 আগস্টের ঘটনা দেখেন, সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে জামাত। 5 আগস্টের বিকেল থেকে তারাই ক্ষমতায়, তারাই সরকারে, তারাই এটা করে, তারাই ওইটা করে, তারাই ইউনূসকে বসায়, তারাই তাদের নেতা, ওইটার নাম কি যেন, যে 26 লক্ষ ভারতীয় কয় মিথ্যাবাদীটা, আসিফ নজরুল এবং অন্যান্য বাটপারগুলাকে নিয়ে তারা ক্ষমতায় বসলো। কিন্তু যদি দেখেন 5 আগস্টে এই যে এখন সাদিক কায়েম সহ যে ছাত্র নেতারা তৈরি হয়েছেন, এদের ভূমিকা কি 5 আগস্ট পর্যন্ত যদি প্রশ্ন করেন, আপনি দেখবেন যে সরাসরি এদের ভূমিকার জায়গাটা নাই। কিন্তু তারা তাদের সেকেন্ড সৈনিক যেগুলো ছিল, নাহিদ এবং অন্যান্য যারা এখন এনসিপি করে, এদেরকে সামনে দিয়ে তারা এই কাজটা করেছে। এবং 5 আগস্টের পরে আমাদের আবাল বাঙালি বললে তো আবার অনেকে মাইন্ড করবেন,
আমাদের লাল বদর বাঙালিরা যারা বিশ্বাস করেছিলেন যে না এরা বিপ্লব আসা আমাদের দল নিরপেক্ষ সাধারণ ছাত্র, এরা এখন মাথা চুলকায় হ্যাঁ এনসিপি জামাতে লয়ে গেছে, এটা আগে বুঝি নাই। তো এনসিপি তো জামাতের সাথে যাবে, শুধু তাই না, মানে আমার তো নাহিদরে দেখলে এখন মায়াও লাগে, লজ্জাও লাগে। লোকটা শফিকের পিছনে পিছনে ব্যাগ ধরে হাঁটে, স্মৃতিসৌধে তিন কলাম পিছনে গিয়ে দাঁড়ায় থাকে, মানে একেবারে চাকর বাকর ট্রিটমেন্টের মধ্যে আছে। ভাই তাদের আভ্যন্তরীণ মামলা, এটার মধ্যে আমি ঢুকবো না। কিন্তু এই গোটা জিনিসটাকে এই যে মুনাফিকি একটা রাজনীতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এটা এখন প্রতিরোধ করার প্রয়োজন আছে। এবং এই প্রতিরোধের জন্য শুধুমাত্র যদি এটা ছাত্রদল করে সেটা কিন্তু না, বাকি সবাইকেই কিন্তু এটার মধ্যে জড়িত হবে, কথা বলতে হবে। জামাত শিবিরের রাজনীতি তারা তাদের রাজনীতি করবে, কিন্তু সেটা প্রকাশ্যভাবে করতে হবে। তারা বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে এই কাজগুলো করে থাকে। আপনি যেমন ধরা যাক আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে আম্মার সাহেব আছেন, তিনি কিন্তু শিবিরের বাইরে গিয়ে নির্বাচন করলেন, উনি কিন্তু শিবির করেন না। কিন্তু আমরা জানি যে ওই যে শিবিরের যে ক্যান্টনমেন্ট বলে যে মাদ্রাসা তালিমুল মিল্লাত থেকে বেরিয়ে আসা এই সৈনিক শিবিরের চেয়েও বেশি শিবির। তো এখন হচ্ছে গিয়ে কথা যে ভাই তুমি তাহলে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করো। আপনি দেখেন এই যে ডাকসুতে তাদের কনফিডেন্স লেভেলটা কম ছিল, তারা বললো বিভিন্ন জায়গা থেকে তারা লোকজন নিয়ে এসে সেদেরকে নির্বাচন করছে। কারা? আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকাকে দেখলাম, ঝুমা, যাই হোক, উনি কিন্তু এর আগে মাথায় কাপড় টাপড় দিত না, জয় বাংলা বলে স্লোগান টোগান দেওয়া ভিডিও আছে না, অবভিয়াসলি ওদের সকলেরই আছে। ও ঠিক আছে, উনি কোথা থেকে আসছে যে না উনি শিবির করে না, শিবির সবাইকে নিয়ে একটা সম্মিলিত পরিষদ করছে, খুব ভালো, আমরা হাততালি দিলাম, ভালো উদ্যোগ। যেই মাত্র নির্বাচন শেষ হলো দেখা গেল যে উনি শিবিরের খপ্পরে পড়ে গিয়েছেন। এনসিপির তো নেত্রীদের কথা কি বলবো, মানে যারা আগে ধরেন অনেক তথাকথিত বাম রাজনীতি করতে আমরা দেখতাম, যাদেরকে শাহবাগী বলে সাধারণ নির্দোষ শিবিরেরা গালাগালি করতো, এরা এখন সকলেই কে কার আগে মহিলা এমপি হবেন, পুরুষ এমপি হবেন, কে কার চেয়ে বড় জামাতি হবেন, এই কম্পিটিশনে আছেন, কারণ তারা প্রত্যেকেই জামাত। বিশ্ববিদ্যালয়ের সবগুলোর যে সাংবাদিক ক্লাব, প্রেস ক্লাব, সাংবাদিক সমিতি, বিতর্ক সমিতি, আলোচনা সমিতি, এই সমিতি সেই সংগঠন, এগুলার মধ্যে শিবির বিভিন্ন ছদ্মাবরণে বসে আছে, লিডারশিপে আছে, এবং তারা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। মুশকিলটা হচ্ছে কি, এই বিভ্রান্তির জায়গাটা সাধারণ মানুষকে এরা বারবার এইসব করে বিভ্রান্ত করে থাকে। আমি একটা খবর পড়েছিলাম সমকালে, এটা আজকে না, 2010 সালের, যে শিবির বিভিন্ন দেশে বিভিন্ন সংগঠন নামে তারা আছে। এই যে আমরা যারা যুক্তরাজ্যে আছে আমরা দেখেছি, যুক্তরাজ্যে উদ্ভট লোকজন, মানে পুরো কাপল, হাজব্যান্ড ওয়াইফ দেখতাম, অনেক প্রগতিশীল, নাটক টাটক করে, কবিতা পড়ে, এই করে সেই করে, কালচারাল। 5ই আগস্টের পরে বন থেকে বেরোলো টিয়ে, লাল টুপি মাথায় দিয়ে, এবং দেখা গেল যে এদের কিবলা হচ্ছে লাহোর। ওই যে গোলাম আজম সাহেব বলছিলেন না যে সকলের জামাতের হেড অফিস আগেও লাহোরে ছিল, এখনও লাহোর। তো এখন দেখা যায় উদ্ভট। এতে হচ্ছে কি আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা ভেঙে যাচ্ছে। এতে হচ্ছে কি, যেমন ধরেন অবিশ্বাস তৈরি হচ্ছে রাজনীতির মধ্যে। ছাত্রদলের একজন নেতা আছেন, উনি গতবার জিএস ক্যান্ডিডেট ছিলেন, হামিম, তার সম্পর্কে সেদিন আমাদের একজন বলছো ভাই এটা তো গুপ্ত, এটা তো জামাতের লোক। আলম ভাই কেন তোমার এটা মনে হচ্ছে সে জামাতের লোক? বলে এই যে দেখেন মুক্তিযোদ্ধাদেরকে গিয়ে ফজু পাগলা বলে গালি দিচ্ছিল টেলিভিশনে, এটা মনে করেন জামাতি পোলাপান ছাড়া কেউ দিতে পারে। এই যে দেখেন বিভিন্ন জায়গায় সে এখন ইফতার পার্টি করে বেড়াচ্ছে, কারণ হচ্ছে এটা কাজ জামাতের শিবিরের একটা কি বলা যায়, তাদের সিগনেচার অ্যাক্টিভিটিস। এখন শিবির দেখতে পাচ্ছে যে আগামীতে শিবির হিসাবে আসতে পারবে না, এখন এর দিচ্ছে যে তুই খাওয়া দাওয়া ইফতার করা, তুই চলে আয়। এই যে একটা অবিশ্বাস তৈরি হচ্ছে, যে বলছে সে নিজেও কিন্তু বিএনপি সমর্থক, ছাত্রদল সমর্থক, এই যে নিজেদের মধ্যে বিভিন্ন সংগঠনের মধ্যে, আমার ধারণা এখন তো আওয়ামী লীগ তো আটকে উঠে, আরে ভাই এটা কি আসলে আওয়ামী লীগ নাকি এটা গুপ্ত? এবং এটা অস্বাভাবিক হওয়ার কথা না, কারণ হচ্ছে আওয়ামী লীগের নামে ফেসবুকে অনেকগুলো নিক আছে যাদের কাজ হচ্ছে নারীদেরকে নির্যাতন করা, নারীদের নামে অশ্লীল কথাবার্তা বলা। এদের প্রোফাইলে দেখবেন বঙ্গবন্ধু ছবি নাইলে শেখ হাসিনার ছবি দেওয়া আছে, এবং তাদের একমাত্র কাজ হচ্ছে মানুষকে ট্রোল করা, Pro-71 মানুষদেরকে বিগড়ে দেওয়া, এবং বাকিরা সন্দেহ করে যে এটা কি আসলে আমাদের লোক নাকি এটা গুপ্ত হিসাবে নারী নির্যাতন করে এবং নারীদের প্রতি অশ্লীল কথাবার্তা বলে মানুষকে বিতরশ্রদ্ধ করে দিচ্ছে, মানে বিতর্কিত করছে আমাদেরকে। এই প্রশ্নগুলো যেহেতু আছে, সেই কারণে আমার কাছে মনে হয় শিবিরকে এখন গুপ্ত বলা ঠিক হবে না, শিবিরকে মুনাফেক বলতে হবে। এবং এই মুনাফেকদের মুখোশ উন্মোচন করার দায়িত্ব শুধু ছাত্রদলের গাড়ি দিলে হবে না। তারা সরকারি ছাত্র সংগঠন, তারা আজকে করবে কালকে করবে না, তাদের কি যেন মায়ের পেটের ভাই বলে তারা নিজেরাই নিজেদেরকে বলে, এবং তাদের লিডারে এটা আপুশ হয়ে যাবে।
এই শাহবাগে যে কিলাকিলি ঘুষাঘুষি হয়েছে এটা থাকবে না। দুই পক্ষই একজন আরেকজনের কুলে জড়ায় নিবে, চুম্মাচাটি করবে, বাট সেটা ডিফারেন্ট কথা। হয়তো ছাত্রদলের কর্মীরা এটা মেনে নিবে না, কষ্ট পাবে, বাট এটা বাস্তবতা। কিন্তু গুপ্ত রাজনীতির নামে মুনাফিকি রাজনীতি যেটা বাংলাদেশে চলছে বিভিন্ন সংগঠনের নামে, সাধারণ ছাত্রছাত্রীর ব্যানারে, এইটার বিরুদ্ধে আমাদের সকলকেই সোচ্চার হতে হবে। রাজনীতি যে যার মতো করুক, তার রাজনৈতিক দলের